যুদ্ধ খেলায় এই সরকার হয়তোবা জড়িয়ে পড়ছে। করিডোর দেওয়ার সিদ্ধান্তটা ভালো কি মন্দ এটা হয়তো পরে বোঝা যাবে। যে কথাটা বলা হচ্ছে, দুটো জিনিস এখানে বলা হচ্ছে। একটা জিনিস বলা হচ্ছে রাখাইন এলাকায় প্রচুর মানবিক বিপর্যয় হচ্ছে, ওখানে আপনার দুর্ভিক্ষ হতে পারে, যে নাকি জাতিসংঘ বলছে দুর্ভিক্ষ হলে সেই দুর্ভিক্ষ পীড়িত লোকগুলো হয়তো বাংলাদেশে আবার সীমান্ত ভেদ করে রোহিঙ্গাদের মতো ঢুকে পড়তে পারে। একটা ভয় বাংলাদেশকে দেখানো হচ্ছে। আর দ্বিতীয়ভাবে যে জিনিসটা বলা হচ্ছে যে এটা দেওয়ার মাধ্যমে ওই রাখাইন এলাকায় যে এখন যারা আছে আরাকান ফোর্স, যারা আরাকান আর্মি আছে, তাদের সঙ্গে বাংলাদেশ একটা বার্গেন করতে পারে যে আমরা তোমাদেরকে এই মানবিক সাহায্যগুলো দিব, বিনিময়ে তোমরা রোহিঙ্গাদেরকে ফেরত দেবে। এই দুটো হলো বাংলাদেশের জন্য পজিটিভ সম্ভাবনার কথা, যা নাকি বাংলাদেশকে শোনানো হচ্ছে অথবা বাংলাদেশের গভর্নমেন্ট সাধারণ মানুষকে শোনাতে চাচ্ছে। পজিটিভ আর কোনো দিক নেই। আর নেগেটিভ দিক হলো আসলে এই দুটো কোনোটাই হবে না। হবে না কি কারণে সেটা আমি বলি আপনাকে। হবে না হলো রোহিঙ্গাদের কখনোই রাখাইন আর্মি ফেরত দেবে না। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, রোহিঙ্গারা হলো মুসলমান, রাখাইনরা হলো বৌদ্ধ। রাখাইন মানে আরাকান আর্মি, আরাকান আর্মি হলো বৌদ্ধ। আরাকান আর্মিরা কিন্তু রাখাইনদেরকে পছন্দ, রোহিঙ্গাদেরকে পছন্দ করে না। কাজেই আরাকান আর্মি রোহিঙ্গাদের নেবে এটা মনে করার কোনো কারণ নাই, অথবা নিতে চাইলেও আমাদের রোহিঙ্গারা ওখানে যাবে এটাও মনে করার কোনো কারণ নাই। এটা প্রায় অসম্ভব একটা প্রত্যাশা। আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে দুর্ভিক্ষ হয়ে তারা আমাদের এখানে ঢুকে পড়বে, এটাও একটা ফালতু কথা। এটাও কি পৃথিবীর কোথাও হয় এরকম? যদি আপনি ঢুকতে না দেন, ঢুকবে কেন কেনা? গাড়ি জোরে ঢুকবে, পৃথিবীতে কোথাও হয় না। আগের বার যেটা ঢুকেছিল আমরা ঢুকতে দিয়েছিলাম বলে ঢুকেছিল। সেই ঢুকতে দেওয়াটা যে কত বড় ডিজাস্টার ছিল, কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, এটা এই দেশে এখন হারে হারে টের পাচ্ছে। আর নেগেটিভ যে দিকটার কথা বললাম আমি, আপনি বলছেন নেগেটিভ দিকটা হলো, দেখেন আরাকান আর্মির সঙ্গে অথবা রাখাইনকে যারা দখল করে রাখছে ওই রাজ্যটাকে, তাদের সঙ্গে তো আমাদের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের এখনো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক হলো মিয়ানমারের সঙ্গে। আমি যখন রাখাইনকে মানবিক সাহায্য দিব, মানে আমার ট্রাক যাবে ওখানে, বলবে মানে এখানে চাল আছে, গম আছে, খাদ্যদ্রব্য আছে, পণ্য সামগ্রী, যখন আমি বলবো, তখন যদি কেউ প্রশ্ন করে এর আড়ালে কি অস্ত্র যাচ্ছে, এর আড়ালে কি আমেরিকা বাংলাদেশকে হয়ে বাংলাদেশের ভূমি ব্যবহার করে রাখাইনে অস্ত্র পাঠাচ্ছে, আরাকান আর্মির জন্য মারণাস্ত্র পাঠাচ্ছে, এই প্রশ্নটা যখন মিয়ানমার তুলবে, সেই প্রশ্নগুলোর জবাব কি আমি দিতে পারবো? আমি পারবো না। আচ্ছা, রাখাইনে যে সমস্ত লোকজন এখন খুবই মানবতার অবস্থা আছে, তারা কোন দেশের নাগরিক? মিয়ানমার নাগরিক। তো তাদের মানবিক সাহায্য দিতে হলে মিয়ানমার দিবে, ওয়াই বাংলাদেশ? আচ্ছা ঠিক আছে, তুমি জাতিসংঘ দিতে চায়, তো জাতিসংঘ তো মিয়ানমারের মাধ্যমে ওখানে যেতে পারে। মিয়ানমার কি জাতিসংঘকে মানবে না? তাহলে জাতিসংঘ আকাশ পথে আসতে পারে। তো জাতিসংঘ কেন তৃতীয় একটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বেছে নিচ্ছে? এটা সমুদ্র পথে যেতে পারতো, থাইল্যান্ড থেকে আসতে পারতো, ওখানে সীমান্ত আপনি দেখেন রাখাইন যে এলাকাটা, থাইল্যান্ড থেকে আসতে পারতো, ইন্ডিয়া থেকেও আসতে পারতো। আমার দেশকে বেছে নেওয়ার কারণটা কি? ভাই, এখানে একটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের ছায়া কিন্তু আমি দেখি। এখন সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাংলাদেশ কীভাবে হ্যান্ডেল করবে আমি জানি না। এটা আমি মনে করি একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমাদের জন্য। ক্ষুদ্র একটা সম্ভাবনা পাওয়ার জন্য বিশাল একটা ঝুঁকি নেওয়ার মতো ঘটনা ঘটবে। সবচেয়ে বড় সমস্যা, সরকার এই জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করতেছে এটা হলো আরো ভয়াবহ। যখন কোনো দেশে একটা রাজনৈতিক সরকার থাকে, তারাও যখন এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যায়, তারা কিন্তু বিরোধী দলের সঙ্গে কথা বলে, সবার সঙ্গে আলাপ করে ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেয়। এই সরকার একা একা সিদ্ধান্ত নিচ্ছে, যার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই। তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে, সেই লক্ষ্যটা নির্বাচন করা এবং একটা প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার করা, এক দেশের সঙ্গে যুদ্ধ লাগানো নয়। আমি তো বরং এখানে অন্য একটা ষড়যন্ত্র দেখি। সেই ষড়যন্ত্র হলো যে তারা কি তাহলে এই কারণে যুদ্ধ লাগাতে যাচ্ছে? যে যুদ্ধ যদি লেগে যায় একবার, তখন আমরা বলতে পারবো দেশ একটা যুদ্ধ অবস্থায় আছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব না, অতএব নির্বাচনকে আমি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিলাম। এই ধরনের একটা আশঙ্কাও কিন্তু আমি এখানে দেখি, যে অনির্দিষ্টকালের জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা যুদ্ধ খেলায় এই সরকার হয়তোবা জড়িয়ে পড়ছে। এবং এটা খুবই ভয়ঙ্কর। এটা যদি হয়,
এখন পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি পাই না যা নাকি এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে কথা তৌহিদ হোসেন সাহেব বলেছি সে কথা সমর্থন করেছে, একটা পলিটিক্যাল পার্টি আমি পাইনি। তো তারা কি এত মহাজ্ঞানী হয়ে গেলেন? খুবই ভয়ঙ্কর একটা সিদ্ধান্তে যাচ্ছে সরকার মনে করি, যদি যায়। আমি মনে করি এখন এখান থেকে ব্যাক করার সময় আছে। এখানে তো এই যুদ্ধটা তো গত আধা দশক ধরে চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 9 মাস ক্ষমতায়। গত এই সময়টাতে কি জাতিসংঘ কি ওই সরকারকে, আগের সরকারকে কি চেষ্টা করেনি এই করিডোরটা দেওয়ার জন্য? আবার এমন কি হলো? আগে যুদ্ধটা এই পর্যায়ে ছিল না। রাখাইন রাজ্য সবসময় মিয়ানমারের দখলেই ছিল। আরাকান আর্মিটাকে রিসেন্টলি তাদের দখলে নিতে পেরেছে। এই মাত্রায় যুদ্ধটা ছিল না কখনো। তাদের জাতিগত দ্বন্দ্ব আগেও ছিল, তখন এই ধরনের করিডোর নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। ডক্টর ইউনূস সম্প্রতি একটা বক্তব্যে বলেছিলেন যে যুদ্ধের প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী। আসলে কি বাংলাদেশের জন্য যুদ্ধের প্রস্তুতি না থাকাটা কি আত্মঘাতী কিনা, কিংবা এইসব কথা বলে তিনি কি একটা প্ল্যান ওয়াইজ কাজ করছেন? এখানে দুটো জিনিস আমি বলি আপনাকে। আগে একটা কথা বলেছি যে যুদ্ধ একটা লাগাতে চাননি যাতে নাকি নির্বাচনটা অনেক দৃশ্যকালের জন্য পিছিয়ে দেওয়া যায়, এটা কারণ হতে পারে। দ্বিতীয় একটা কারণ হলো অস্ত্র কেনা। উনি বিমান বাহিনীর একটা প্রোগ্রামে এই কথাগুলি বলেছেন। বিমান বাহিনীর অস্ত্র বুঝেন তো, যে সমস্ত অস্ত্র আপনি কিনবেন, যুদ্ধ জাহাজ কিনবেন, 5টা 6টা যুদ্ধ জাহাজ কিনবেন, 10টা যুদ্ধ জাহাজ কিনবেন, যাদের কাছ থেকে কিনবেন, আমেরিকার কাছ থেকে কিনবেন অথবা ফ্রান্সের কাছ থেকে কিনবেন, যার কাছ থেকে কিনেন, এই সমস্ত জাহাজ কেনা বেচা কিন্তু অনেক বড় জিনিস। আসলে এই জাহাজ এই অস্ত্র ব্যবসা যারা করে আমেরিকার, তারাই আসলে দুনিয়াটাকে চালায়। ট্রাম্পকে ক্ষমতায় তারাই আনছে, আবার ট্রাম্প যখন ক্ষমতা থেকে নামাতে হলে তারাই নামাবে। এরাই দুনিয়ার সমস্ত পুঁজিবাদের মূল লক্ষ্য। এই লোকগুলির সঙ্গে যে কোনো কারণে হোক, যে কোনোভাবে হোক, ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক আছে। এখন তাদের সমর্থন পাওয়ার জন্য ডক্টর ইউনূসই এই অস্ত্র কেনা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কিনা আমি জানি না। তবে এটা যদি হয়, এটা হবে আর একটা অপ্রয়োজনীয় ব্যয়। কারণ আপনি যুদ্ধ জাহাজ কয়টা বানাবেন আপনি? আমাদের এখানে যতটুকু আমি জানি এই ধরনের যুদ্ধ বিমানের সংখ্যা মতো 70-80টা মতো আছে, যতটুকু আমি জানি। আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন এই বিমানগুলো নিয়ে? ইন্ডিয়ার সঙ্গে, যার নাকি কয়েকশো আছে, 400-500 উপরে তাদের যুদ্ধ বিমান আছে, এবং অত্যাধুনিক রাফায়েল বিমান টিমান তাদের আছে। কাজে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করার জন্য করতেছেন, ভাই তো 10 মিনিট তো আপনি টিকবেন না, আপনি তো 10 মিনিট টিকবেন না। তাহলে এখানে আমি অস্ত্র বাড়ি আমার লাভটা কি? কেন আমি এই বিনিয়োগটা এখানে কেন করছি? এই ধরনের যুদ্ধের ধরেন আমরা যখন ছোট প্রতিবেশী, আমাদের জন্য সবচেয়ে বড় সামরিক শক্তি হচ্ছে আমাদের জনগণ। জনগণকে যদি আপনি ঐক্যবদ্ধ রাখতে পারেন, তাহলে কিন্তু যত বড় শক্তি হোক না করে জনগণকে প্রধানত করতে পারে না। আপনি এই সমস্ত ইকুইপড করে সেনাবাহিনীকে, নৌবাহিনীকে ইকুইপমেন্ট কিনা আপনি 2 জন অস্ত্র ব্যবসায়ীকে খুশি করতে পারবেন, এগুলো দেশের কোনো কাজে লাগবে বলে মনে হয়।